এবং আমার যেটা মনে হয় যে এবার কনজামশন ভিত্তিক ইকোনমিতে অনেক বেশি জোর দেওয়া হয়েছে এবং আমরা জিডিপি নিয়ে অনেক বেশি ভাবিত হয়ে যাচ্ছি, কিন্তু জিডিপির মধ্যেও অনেক কম্পোনেন্ট থাকে যেটা সংক্ষেপে আলোচনা করা সম্ভব নয়। সেটার মধ্যে দিয়ে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ইকোনমিক ইনইকুয়ালিটি। মানে এই যে ট্যাক্স স্ল্যাবটা তৈরি হয়েছে, সেই ট্যাক্স স্ল্যাবের মধ্যে আমি আর আম্বানি যদি একটা সার্টেন লেভেলের পর একই জায়গায় পড়ি, তাহলে আমার ওপরে করপাত এবং করভার যতটা ইম্প্যাক্ট ফেলবে আম্বানির ওপর ততটা ফেলবে না। বিজেপি তো বলছে সাধারণের বাজেট এবং আমি ফেসবুকে দেখলাম যে একেবারে লিখে 12 লক্ষ টাকা পর্যন্ত, যে 12,75,000 টাকা যে সরকারি বেতন, এটা নিয়েও একটা আমি বলছিলাম যে আরও কি গভীরে যেতে পারতো না সরকার? কি এই সেই জনমুখীর বাইরেই বেরোতে পারলো না এবারও বাজেটে? দেখুন, বাজেট যেহেতু সবে সম্প্রতি প্রকাশিত হয়েছে, পুরো রিপোর্টটা আমি পড়ার এখনও শুরু করিনি, পুরোটা না পড়ে কমেন্ট করা উচিত না। তবে কয়েকটা ভালো জিনিস যেরকম আমরা পেয়েছি, কিছু ওষুধের ক্ষেত্রে ছাড় পাওয়া গেছে, সেটা খুব ভালো একটা প্রাপ্তি। এছাড়া কিছু ট্যাক্স রিবেটের যে গল্পটা বলছি, এগুলোর মধ্যে অনেক হ্যাক্স থাকে অনেক সময়। মানে যেটা বলা হচ্ছে রিবেট, সেটা হয়তো লং টার্ম ক্যাপিটাল গেনে আবার ওটাকে অ্যাডজাস্ট করে তুলে নেওয়া হয়। ফলে আপনি ফিক্সড ডিপোজিট কিংবা ধরুন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, সেখান থেকে লং টার্ম ক্যাপিটাল গেলে টাকাটা আপনার যাবেই, বা স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে সেই জায়গায় আপনার ট্যাক্সটা থাকছেই। ফলে এই জায়গাগুলো খুব ফিশি জায়গা থাকে মাঝখানটা অ্যাড্রেস করা। কিন্তু অন্যান্য যে জায়গাগুলোতে আমি একটু মিসিং, যতটুকু আমি দেখার, পুরোটা দেখিনি, যতটুকু আমার মিসিং মনে হয়েছে সেটা হচ্ছে আরও অনেক বেশি এবার যেটা বাজেটে করার চেষ্টা করেছে সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টরকে কিন্তু বেশ ভালো স্পেস দেওয়া হয়েছে, ভালো ইনভেস্টমেন্টের একটা বড়, আমাদের যে ল্যাডারটা তৈরি হয়েছে, সেই ল্যাডারে ডিফেন্সের পরেই দেখা যাচ্ছে এগ্রিকালচারাল সেক্টরটায় বড় ইনভেস্টমেন্ট রয়েছে। আনফর্চুনেটলি সবথেকে কম ইনভেস্টমেন্ট যে সেক্টরটায়, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড রিসার্চ। এই জায়গাটা আমার একটু খারাপ লাগার কারণ, এই মুহূর্তে পৃথিবীটা যেভাবে বিজ্ঞানের দিকে চলে যাচ্ছে, আমার মনে হয় সায়েন্সটাকে কম্পারেটিভলি আর একটু প্রায়োরিটাইজ করা উচিত ছিল। এবং আমার যেটা মনে হয় যে এবার কনজামশন ভিত্তিক ইকোনমিতে অনেক বেশি জোর দেওয়া হয়েছে এবং আমরা জিডিপি নিয়ে অনেক বেশি ভাবিত হয়ে যাচ্ছি, কিন্তু জিডিপির মধ্যেও অনেক কম্পোনেন্ট থাকে যেটা সংক্ষেপে আলোচনা করা সম্ভব নয়। সেটার মধ্যে দিয়ে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ইকোনমিক ইনইকুয়ালিটি। মানে এই যে ট্যাক্স স্ল্যাবটা তৈরি হয়েছে, সেই ট্যাক্স স্ল্যাবের মধ্যে আমি আর আম্বানি যদি একটা সার্টেন লেভেলের পর একই জায়গায় পড়ি, তাহলে আমার ওপরে করপাত এবং করভার যতটা ইম্প্যাক্ট ফেলবে আম্বানির ওপর ততটা ফেলবে না। ফলে 30 লক্ষ টাকা রোজগার করে আমি যদি 300 টাকা ট্যাক্স দিই, আর যে লোকটা 3,000 কোটি টাকা রোজগার করছে তার কাছে যে 300 টাকা ট্যাক্স দেয়, এই দুটোর মধ্যে প্যারিটি থাকছে না। এবং আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এখানে এই মুহূর্তে সবথেকে বড় যে প্রবলেমটা তৈরি হয়েছে, আমাদের ভারতবর্ষের অধিকাংশ পলিসি তারা নির্দিষ্ট সার্ভের ভিত্তিতে করছে না। আমাদের সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সেন্সাস। এই বাজেটটা তৈরি করেছেন, খুব ভালো কথা, ভালো ইত্যাদি রয়েছে, সে নিয়ে আলোচনা সমালোচনা হবে। কিন্তু আমাদের এই মুহূর্তে তারা যে সেক্টরগুলো বুস্ট করার চেষ্টা করছেন, রিলিজিয়াস ট্যুরিজমকে ভালো রকম প্রমোট করার চেষ্টা করেছেন, এবং বাকি যে স্টেটগুলোর মধ্যে যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনের মধ্যে কিন্তু একটা আনইকুয়ালিটি দেখা যাচ্ছে। এই যে আনইকুয়ালিটি বা ইনইকুয়ালিটি কারণটা হচ্ছে, এটা জানি না এটা পলিটিক্যাল প্যাট্রোনাজ সিস্টেমের জন্য কি না, সবাই বলছে যে এটা কি বিহারের বাজেট না স্টেটের বাজেট। কংগ্রেস তো একদম শুরুতেই আক্রমণ করে বললো যে বিহারের। কারণটা হচ্ছে যে এইটাই আমার সবথেকে খারাপ লাগার জায়গা হয়ে যায়, যে যখনই কোনো বাজেট প্রডিউস করা হয়, সেটা স্টেট বাজেট হোক কিংবা এই বাজেট হোক, সবসময় যদি কেবলমাত্র শর্ট টার্ম ভিশনের ভিত্তিতে আমি বাজেটটা তৈরি করি, তাহলে আমাদের সমাজটা কিন্তু পিছিয়ে যাবে। যেরকম বাংলা কিন্তু একেবারে ব্রাত্য রয়ে গেছে, গোটা বাজেটে কিন্তু বাংলায় প্রায় কিছু পায়নি বলা যায়। ফলে এখানে আমার প্রশ্ন থেকে যায় যে তৃণমূলের এমপিরাও রয়েছেন, বিজেপিরও অনেকগুলি এমপি রয়েছেন আমাদের, তারা কেন পার্লামেন্টে এই প্রশ্নটা তুললেন না? সুকান্ত মজুমদার একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন যে বাংলায় করাপশন হয়, সেজন্য বাংলায় করাপশন হয়, করাপশন আটকানোর জন্য তো বিরোধী দলগুলি রয়েছে। করাপশন হয় সেটা তো সাধারণ মানুষের দোষ নয়, সাধারণ মানুষ তো টাকা চুরি করে না, তারা তো প্রকল্পের টাকাটা চায়, তারা তো স্টার্ট আপ ফান্ডিং চাইছে, তারা তো আয়ুষ্মান ভারত চাইবে, তারা তো অন্যান্য আরও যা লোন প্রকল্প আছে সেগুলো চাইবে, হেলথ স্কিম চাইবে, কৃষিক্ষেত্রে যে লোনের ব্যবস্থা আছে সেগুলো চাইবে। কিন্তু তৃণমূলের সাথে বিজেপির যে পলিটিক্যাল স্কোর, সেই রাজনৈতিক আঘাতের জন্যে তৃণমূল কেবলমাত্র একটি বিরোধী রাজনৈতিক দল বলে আমাদের এখানে আমরা কোনো কিছুই পাবো না, এইটা খুব একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, কিন্তু তৃণমূল মিন্স বাংলা, এটা তো হতে পারে না। তৃণমূল একটা জনপ্রতিনিধির সরকার, কিন্তু সরকারটা যখন ফর্ম হয়ে গেছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের 100% বিরোধী হলেও
আমাকে তো এটাও স্বীকার করতে হয় যে তিনি আমার মুখ্যমন্ত্রী, আমি তার সমালোচনা করতে পারি, তাকে চিঠি দিতে পারি, আমার বক্তব্য উপস্থাপনা করতে পারি, কিন্তু কখনোই এটা আমি তিনি তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, ফলে আমি কেন্দ্রের কোনো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হব শুধুমাত্র তৃণমূলের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির সম্পর্কটা ভালো নয় বলে, এটা তো এক্সপেক্টেড নয়। তো সেই জায়গায় দুটো দিক আমি এখনও ধোঁয়াশার মধ্যে আছি, আরও বিস্তারিত পড়াশোনা করলে জানতে পারবো। এক হচ্ছে যে ইনইকুয়ালিটিকে আমার এখনও মনে হচ্ছে সঠিকভাবে অ্যাড্রেস করা হয়নি, এবং দুই হচ্ছে এই মুহূর্তে সারা ভারতবর্ষে এই রিলিজিয়াস ট্যুরিজমকে কেন্দ্র করে যে এক ধরনের বিশৃঙ্খলার ইমেজ তৈরি হচ্ছে, যেটা সুপ্রিম কোর্টে হয়েছে। ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিন্দু ধর্মকে প্রোটেক্ট করা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার কিছু অপব্যবহার করছে একদল মানুষ। সেই জায়গাটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় ইকোনমিক্যালি, সেইটা আমাদেরকে দেখতে হবে। এবং আমাদের সংবিধানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ইকুয়ালিটি এবং ইকুয়াল অপরচুনিটি। আমরা যে সোশ্যালিজমের কথাটা ধরে নিয়েছি আমাদের এখানে, কিন্তু ভারতীয় সংবিধানে প্রণেতারা কখনোই এটা বলেননি যে সবার হাতে সম্পদের সমান বন্টন। আমরা মার্কসিয়ান সোশ্যালিজমকে গ্রহণ করিনি, আমরা যে ফেবিয়ান সোশ্যালিজমকে গ্রহণ করেছি তার বক্তব্যটা হচ্ছে যে সম্পদের সমান বন্টন না হলেও সম্পদ মানে অর্জন করবার সুবিধার সমবন্টন। সেই জায়গাটায় কিন্তু এখন একটা বড় গ্যাপ যতটুকু আমি পেয়েছি বাজেটে রয়ে গেছে, যে ইকুয়াল অপরচুনিটি প্রমোট করা হচ্ছে কিনা। কিন্তু কিছু ভালো দিক, যেমন পোস্ট অফিস সেক্টরটায় খুব ভালো, বেশ বড় অঙ্কের বিনিয়োগ তারা করার চেষ্টা করছেন, খুব ভালো। রুরাল ইকোনমিকে আবার তারা ডেভেলপ করছেন, প্রাইমারি সেক্টর এমএসএমই এইগুলো ডেভেলপড হচ্ছে। কিন্তু তার মাঝখানে এই যে টার্সিয়ারি সেক্টর এবং এই মাঝখানে যে ট্রানজিট পয়েন্টটা, সেই জায়গাটায় এবং করাপশান আটকানোর জন্যে আমরা কিছুদিন আগে ক্যাগের একটা রিপোর্ট দেখেছিলাম, যেখানে খুব ইন্টারেস্টিং কথা বলা হয়েছিল ট্যাক্স নিয়ে। ক্যাগ লাস্ট যে পার্লামেন্টে অডিট রিপোর্টটা 14 নম্বর রিপোর্ট 2024-এর, আপনি ক্যাগের ওয়েবসাইটেও পাবেন, সেখানে প্রায় 200-250 পাতার 230 পাতা সম্ভবত, সেই রিপোর্টে অ্যালার্মিং কিছু কথা বলা হয়েছে যে বড় অঙ্কের ট্যাক্স সেটা আনক্লেমড অবস্থায় পড়ে রয়েছে, সেটা সরকার কালেক্ট করতে পারছে না বিভিন্ন কর্পোরেটসের থেকে। এবং আরেকটা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রচুর ডেটা ডুপ্লিকেশান হয়েছে, এবং যে ডসিয়ারগুলো ওরা বানাচ্ছেন ঠিকভাবে বানাচ্ছেন না, এবং নাগরিকদের হ্যারাস করা হচ্ছে। মানে যার 100 টাকা ট্যাক্স দেওয়ার কথা তার থেকে 130 টাকা নিয়ে নেওয়া হচ্ছে মিসম্যানেজমেন্টের জন্য, মানে গণনায় ভুল। এবং এখানে ম্যানমেড এরারের কথা কিন্তু বারবার অডিটর বলেছিলেন, সেই নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আলোচনা হয়েছে, হয়তো আগামীতেও হবে। তো এই জায়গায় এই ল্যাকাডেসিক্যাল মিস্টেকগুলোকে ঠিক করবার জন্যে ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে করাপশান এবং মানুষের ওপরে চলা হ্যারাসমেন্টকে অ্যাড্রেস করার জন্য গভর্নমেন্ট কী করছে সেটা আরও বিস্তারিত আমাদের রিভিউ করতে হবে। তবে আমার সবসময়ই প্রশ্ন থাকে এটা, যে কে 12 লক্ষ টাকায় ছাড় পেলেন, কে 12 কোটি টাকায় ছাড় পেলেন, তার থেকেও বড় কথা হচ্ছে যে সম বন্টন হয়েছে কিনা রিসোর্সের। আমি রিসোর্সটা ক্যাপচার করতে পারছি কিনা, আমার শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত জিনিসগুলো সমানভাবে পাচ্ছি কিনা, এবং ক্রমাগত একটা এই যে একটা ইমব্যালেন্সড ওয়েলথ তৈরি হয়েছে, এই যে ইনইকুয়ালিটিটা মারাত্মক ডিসব্যালেন্স হয়ে গেছে। ইনইকুয়ালিটি সমাজের জন্য প্রয়োজনীয়, এটা যে কোনো ইকোনমিস্টরাই তাদের মতো করে ইন্টারপ্রেট করে বলেন। মার্কসিয়ান ইকুয়ালিটির ধারণা খুব একটা ইউরোপিয়ান ধারণা, এটা আমরা সকলেই জানি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে এতটাই মানে ঢেঁকিটা উল্টি হয়ে গেছে যে এক দলের হাতে প্রচুর টাকা হয়ে গেছে আর আরেক দল লোক প্রায় সার্ভাইভ করে উঠতে পারছে না। এইটাকে কেবলমাত্র ট্যাক্স দিয়ে কিন্তু ব্যালেন্স করা যাবে না। এইটাকে ব্যালেন্স করতে গেলে আমার অপরচুনিটি সংখ্যাটা বাড়াতে হবে, আমাকে আরও কাজের সংখ্যা বাড়াতে হবে। তার কারণ এই বাজেট তৈরি করার আগে যেগুলো নিয়ে কথা হয় না মিডিয়াতে, সেটা হচ্ছে আমাদের যে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল যারা রয়েছে সেই কমিটির লোকজন আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টকে একটা নোট দিয়েছিল। সেটা হচ্ছে আমাদের এখানে সরকার মানে ভারত সরকার তারা বিনিয়োগ করছে, ভালোভাবে বিনিয়োগ করছে, কিন্তু তাদের পোর্টফোলিওতে ইস্যুস রয়েছে। পোর্টফোলিও ইস্যু মানে হচ্ছে যে যে ক্ষেত্রগুলোতে তারা বিনিয়োগ করছে সেগুলো জব অ্যাবজর্বিং সেক্টর নয়। এটা হচ্ছে অর্থ দপ্তরকে যে রিপোর্ট জমা করেছিল ফাইন্যান্সের কনসালটেন্টরা, সেইখানে বলা হয়েছিল যে জব অ্যাবজর্বিং মানে নতুন জব ক্রিয়েট হচ্ছে না, সেই কারণে বিনিয়োগ হচ্ছে, জিডিপি বাড়ছে, ওয়েলথ বাড়ছে, ইনভেস্টমেন্ট বাড়ছে, সবই হচ্ছে, কিন্তু এমপ্লয়মেন্ট বাড়ছে না। তো সেই জন্যে এরকম কিছু সেক্টর আছে কি না যেখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা যাবে আরও নতুন, কারণ স্কিল প্রচুর চেঞ্জ হয়ে গেছে, আগের কিছু আর নেই।
সেই জায়গায় নতুন স্কিল সেটের হিসাবে এমপ্লয়মেন্ট কতটা তৈরি হচ্ছে সেটাও আমাদের রিভিউর মধ্যে আনতে হবে, এবং আরও ডিটেল পরবর্তী ক্ষেত্রে নতুন আইটি বিল বোধহয় একটা আসবে, সেইটা এলে আরও আমরা ফার্দার চিত্রটা বুঝতে পারব।